হ্যালো অ্যাসপিরেন্ট, আজ আবারও কিছু ইম্পর্টেন্ট ম্যাথের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য, সেটা তোমাদের ডাব্লিউবিপি, কেপি বা এসএসসি, জিডি যাই বলো না কেন, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম কোশ্চেনটা আছে পার্টনারশিপের অঙ্ক থেকে, পার্টনারশিপের চ্যাপ্টার থেকে। কি বলা হয়েছে? অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার বা পার্টনার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করেন, আর অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করেন। কত টাকা অনিল নিয়োগ করেন সেটা বলেনি, সেটা আমরা XYZ যা খুশি ধরে নিতে পারি। বৎসরান্তে অনিল যদি লাভের অর্থাৎ টোটাল লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ বা ইনভেস্ট করেছিল, তাই না? তো এক্ষেত্রে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? অজয় আর অনিলের কথা বলা হচ্ছে, এই দুজন পার্টনার ব্যবসায়ী। আচ্ছা, অজয় কত টাকা ইনভেস্ট করেছে? 8,000 টাকা ইনভেস্ট করেছে। কত মাসের জন্য? 8 মাসের জন্য। আচ্ছা, আর অনিল কত টাকা ইনভেস্ট করেছে জানি না, ধরে নিলাম X টাকা ইনভেস্ট করেছে। কত মাসের জন্য? বাকি 4 মাসের জন্য। যখন আসলকে আমরা সময়ের সঙ্গে গুণ দিই, তখন আমরা কি পেয়ে যাই? প্রফিট বা লভ্যাংশ পেয়ে যাই। তাহলে এবার আমরা এখানে কাটাকাটি করব। 4 × 4, 4 × 8 কাটাকাটি করলাম, আর কিছু কাটাকাটি যাবে না। তাহলে এবার দেখো কি হচ্ছে, 8,000কে 2 দিয়ে গুণ করলে মানে হচ্ছে 16,000, আর এখানে কেবল X পড়ে আছে। এবার কি কথাটা বলেছে? অনিলের লভ্যাংশ টোটাল লাভের 20%। তাহলে X সমান সমান টোটাল লাভ কত? 16,000 প্লাস X, এর 20% মানে হচ্ছে 1/5। 20%কে আমরা ভগ্নাংশে কীভাবে লিখতে পারি? 1/5। কী করে এলো না? 20কে 100 দিয়ে ভাগ করে কাটাকাটি করলে এসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, এখানে X, তার মানে 5 আর X গুণ করলে 5X, আর এখানে 16,000 যোগ X। ঠিক আছে না? 5X, এই Xটা এদিকে চলে আসলে তখন 5X মাইনাস X হয়ে যাবে, আর 16,000 যেমন আছে তেমনই পড়ে থাকলো। তাহলে 5X এর সঙ্গে একটা X বিয়োগ করলে 4X পেয়ে যাব আমরা, আর এদিকে 16,000। আর X সমান সমান কত? এই অনুপাতের ক্ষেত্রেও যেরকম এদিক ওদিক কাটাকাটি করা যায়, সমানের ক্ষেত্রেও আমরা এদিক ওদিক কাটাকাটি করতে পারি। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি দেখি? কাটাকাটি করলে 4 একে 4, আর 4 ছাড়া 16, মানে 4,000 কাটাকাটি করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে X সমান সমান 4,000 টাকা। তাহলে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল? এই X এর মান কি পেয়ে গেলাম? 4,000 টাকা, মানে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের উত্তর। ভালো অঙ্ক একটা। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কতে কি বলেছে? এটা একটা তোমার মেনসুরেশন বা পরিমিতির অঙ্ক, যে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বা রেডিয়াস বিশিষ্ট একটি লোহার গোলক বা স্পেয়ারকে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক বা স্পেয়ার পাবো। গোলক মানে বলতে পারো একটা লোহার বল, একটা এরকম ধরো সাইজের লোহার বল আছে, সেইটার রেডিয়াস বা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। এটা থেকে গলিয়ে কতগুলি ছোট ছোট সাইজের আমরা, যার রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, এরকম গোলক পাবো। এটা থেকে গলিয়ে কতগুলো আমরা ছোট ছোট সাইজের 1 সেন্টিমিটারের গোলক পাবো, এটাই জিজ্ঞেস করছে। এটা জানার জন্য আমাকে জানতে হবে যে এর আয়তন বা ভলিউম, স্পেয়ারের বা গোলকের আয়তন বা ভলিউমটা কত, সেটাকে আমাকে জানতে হবে। তাহলে এর একটা ফর্মুলা আছে, যে ভলিউম অফ স্পেয়ার বা গোলকের আয়তন, গোলকের আয়তন সমান সমান কত হচ্ছে? এই ফর্মুলাটা 4/3 পাই আর কিউ। আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে যেহেতু এটা বড় গোলক, এটাকে বোঝার জন্য আমরা কি করব? যে এটাকে বড় আর লিখে দিচ্ছি, এটাকে আমরা বড় আর লিখে দিই, আর এটাকে আমরা ছোট আর লিখে দিই, কারণ দুটোই তো রেডিয়াস, তাই বোঝার জন্য এটা আমরা লিখে দিলাম। বেশ, তাহলে এবার করব বড়। তাহলে এবার আমরা কি লিখব? যে বড় গোলকের আয়তন ভাজিত ছোট গোলক। বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখলাম বড় গোলকের আয়তন ভাজিত ছোট গোলকের আয়তন। কত হবে বড় গোলকের আয়তন? মানে হচ্ছে 4/3 পাই, বড় আর লিখি বোঝার জন্য, বড় আর কিউ,
আর নিচে 4/3, কারণ এটাও গোলক তাই ফর্মুলা তো একই, 4/3 পাই ছোটো আর কিউব, তাই না? এবার দেখো এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, 4/3 ওপর নিচে কেটে গেল, পাই ওপর নিচে কেটে গেল, তাহলে বড় আর কিউব আছে, বড় আর কিউবকে আমরা কি করব, বড় আর কিউব মানে যার মান বলে দিয়েছি 8 সেন্টিমিটার, মানে 8-এর কিউব ভাজিত ছোট আর মানে হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 1-এর কিউব। তাহলে 1-এর কিউব যদি করি তাহলে 8-এর কিউব মানে হচ্ছে 8কে 3বার গুণ করা, তাহলে 8কে 3বার গুণ করলে কত হয়ে যায়, 512 ভাজিত 1কে 3বার গুণ করলে আমরা কত পাবো, 1ই পাবো, তাই না? তাই 512কে যদি আমি 1 দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে সেটাই হবে, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা মানে সেটাই পাওয়া যায়। তাই নিচে একটা লেখাটা একটু বোকামির মতন হয়েছে, তাই আমরা একটা লিখবো না এক্ষেত্রে। তাহলে এখানে একটা লিখবো না, তাহলে ওই ক্ষেত্রে ওটা একটু মুছে গেল, 512ই আমাদের উত্তরটা হয়ে যাবে, 512টি, ঠিক আছে? তার মানে অপশান এ হয়ে গেল আমাদের উত্তর, একটু মুছে গেল, ওই পর্যন্ত সব ঠিক আছে, 512টি উত্তর হয়ে যাচ্ছে। বেশ, পরের এটা দেখি কি আছে, যে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রীদের আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ কত না 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনে গড় খরচ বা মাথাপিছু খরচ ছিল, অর্থাৎ মানে 35 জনের প্রথমে গড় খরচ ছিল ধরো x টাকা ধরে নিলাম, আর 7 জন বেড়েছে, 7 জন বাড়ার ফলে কত হয়ে গেল এখানে 42, তাহলে 42 জনের গড় খরচ এখন কত হয়ে গেল, 1 টাকা করে কমে গেছে, তার মানে x-1 হয়ে গেল, তাই না? এটা একটা গড়ের অঙ্ক বা অ্যাভারেজের চ্যাপ্টার থেকে অঙ্ক। বেশ, এর ফলে কিন্তু এটা হওয়ার ফলে কিন্তু গড় খরচটা কমে গেল বা টোটাল খরচটা বেড়ে গেছে, তাই না? তাই কি করব, যখন টোটাল জনসংখ্যা মানে লোক সংখ্যাকে আমরা তার গড়কে দিয়ে গুণ করি তখন আমরা মোট পেয়ে যাই। তাহলে 42 জনকে যখন তার গড় দিয়ে আমি গুণ করব, কিছু দিচ্ছি না মানে জানবে এটা গুণ দিচ্ছি, যখন গুণ করব তাহলে 42 জনের মোট খরচ পেয়ে যাব। আর 35 জনের প্রথমে মোট খরচ কত ছিল, 35 গুণিত এক্স, কারণ গড় থেকে মোট পেতে গেলে গুণ করতে হয়, তাহলে 35কে এক্স দিয়ে গুণ করলে 35 এক্সই হয়ে যাবে, আর সমান সমান কত বেড়েছে, 42 টাকা বেড়েছে, তাই না? বেড়েছে বা কমেছে বললেই মাইনাস করতে হবে। এবার 42-এর সঙ্গে এক্সের যদি আমি গুণ করি তাহলে 42x, মাঝখানে মাইনাস আছে, 42-এর সঙ্গে 1-এর গুণ করলে 42ই -35x, যেমন আছে এগুলো সব সেরকমই রাখলাম। বেশ, 42xকে 35x দিয়ে যদি বিয়োগ করি, কারণ মাইনাস আছে আর এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই 42 আর 35-এ বিয়োগ করলে কত হয়ে যাবে, 7x, আর এই 42টা সমানের ওই দিকে গিয়ে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তার মানে 42 যোগ এই 42, তাহলে 7x সমান কত হলো, 42 84, অতএব x সমান কত হয়ে যাবে, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে এত টাকা। তাহলে 35 জনের প্রথমে গড় খরচ কত ছিল, 12 টাকা। এবার জিজ্ঞেস কী করছে, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, তাই না? তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, এটা তো হচ্ছে তাদের খরচ ছিল, এবং হোস্টেলের মেসের খরচ প্রতিদিন এত টাকা করে। তাহলে গড় খরচ কত ছিল এটা জানার জন্য টোটাল করে নিতে হবে, অতএব 35 গুণিত 12, তাহলে তাদের গড় খরচ ছিল এটা, তাহলে টোটালের ওপর কত খরচ ছিল, এটা গুণ করবার নিয়ম হচ্ছে 35কে আমরা কি করব, 35কে আমরা, তোমরা নর্মালি যেরকম গুণ করো সেটাও করে নিতে পারো, আমরা এখানে একটা জিনিস করতে পারি, একটা শর্ট ট্রিক্স করতে পারি, যে 35কে 2 দিয়ে গুণ করব, 35কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 70 পেয়ে যাব, আর যেহেতু একে 35কে 2 দিয়ে গুণ করলাম, 12কে 2 দিয়ে ভাগ করব, তার মানে 6 পেয়ে যাব। এবার 6 7 42 এটা গুণ করে দাও, তাহলে 420 টাকা। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, 420 টাকা ছিল। আর এক্স টাকাটা পেলাম 35 জনের মাথা পিছু খরচ, হ্যাঁ মাথা পিছু। এবার তাহলে একদিনে, তাহলে প্রতিদিনে গড় খরচ বা মোট খরচ কত ছিল বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে 420, তার জন্য 35-এর সঙ্গে 12 গুণ দিলাম,
আর যেটা 12 পেয়েছি ওটা হচ্ছে 35 জনের মাথা পিছু খরচ, মানে 35 জনে 12 টাকা 12 টাকা 12 টাকা করে খরচ করছে। তাহলে একদিনে তাদের কত খরচ হচ্ছে জানার জন্য 35 গুণিত 12কে গুণ দিলাম। আর এক্ষেত্রে যখনই করবে 35কে 2 দিয়ে গুণ দিয়ে 70 করে দিলাম, যেহেতু 2 দিয়ে গুণ দিলাম 12টাকে 2 দিয়ে ভাগ দিলাম, দিয়ে 6 করে নিলাম জিনিসটাকে সমান রাখার জন্যে। দিয়ে এবার 70কে 6 দিয়ে গুণ করে দাও, কারণ মাঝখানে গুণ আছে, দিয়ে 420 টাকা। ঠিক আছে, বেশ। পরের অঙ্কটা কী বলছে দেখি এবার। পরের অঙ্কটা খুবই সহজ আছে। 6টি সংখ্যার গড়, এটাও গড়ের অঙ্ক। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তাহলে সংখ্যাগুলির যোগফল বা সংখ্যাগুলির মোট কত। ব্যাপার একই, গড়কে যখন টোটাল সংখ্যা দিয়ে গুণ করব তখনই তাদের সংখ্যাগুলির যোগফল বা মোট পেয়ে যাবো। অতএব এখানে কী উত্তর হয়ে যাবে 17 গুণিত 6। তাহলে সংখ্যাগুলির যোগফল কত হয়ে যাবে 17 গুণিত 6 মানে 6 17 102, এটাই আমাদের উত্তর হয়ে গেল। 6 17 102 মানে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের উত্তর। ঠিক আছে, বেশ। তোমরা তোমাদের মতন করে এই অঙ্কগুলো আবার চেষ্টা করবে, দিয়ে কেউ কার কীরকম উত্তর বেরোচ্ছে বা আমার কোথাও ভুল হলো কিনা কমেন্টে জানাবে। বেশ, পরের অঙ্ক কি বলেছে দেখি। লাস্ট অঙ্ক আমাদের, রবির জন্মদিন বুধবারে। রবি, ভালো কথা, তার জন্মাচ্ছে সে বুধবারে, দুটোই বারের নাম। আর গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পরে হলে গোপালের জন্মদিন কবে। ভালো অঙ্ক এটা। এটা তুমি রিজনিং প্লাস ম্যাথ দুটোর মধ্যেই পড়ে, তাই যা খুশি বলতে পারো, রিজনিংও বলতে পারো ম্যাথও বলতে পারো। হ্যাঁ, এটা ক্যালেন্ডারের একটা অঙ্ক, রিজনিংয়ের ক্ষেত্রেও এটা অ্যাপ্রোচ হয়। তো যাই হোক, 50 দিনে, তো 50 দিন থেকে আমরা অড দিন বার করব, 50কে আমরা 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিন? 7 দিয়ে, কারণ 7 দিনের সপ্তাহ, তাহলে সেখান থেকে আমরা অড দিন পাবো। তাহলে 7 7 49, কত পেলাম? একটা অড দিন। তাহলে রবি কবে জন্মিয়েছিল? বুধবারে। রবি জন্মেছিল বুধবারে, তার সঙ্গে এই যে অড দিন পেলাম সেটা যোগ করে দেবো। তাহলে বুধ প্লাস 1 মানে হয়ে গেল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে মানে অপশান বি। তাহলে গোপাল কবে জন্মেছিল বা গোপালের জন্মদিন কোন বারে? না, বৃহস্পতিবারে। ভালো, বৃহস্পতি মানে হচ্ছে গুরুবার। তো আজ এই পর্যন্তই অঙ্ক, আবারও পরে দেখা হবে। ঠিক আছে।